আনুমানিক ২০০১-২ সালের দিকে তখন নেত্রকোনায় স্বাবলম্বী এনজিও খুব রমরমা অবস্থা। আমিও তখন মানবাধিকার নাট্য পরিষদের একজন সদস্য ছিলাম। তো এই মানবাধিকার নাট্য পরিষদ থেকে নিয়মিত কর্মশালা হতো, নাটক নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন থাকতো। তো ওই নাটকে একজন প্রশিক্ষক এসেছিলেন, ওনার নাম ছিলেন মোতাহার সাহেব। তো ওনার মুখ থেকে একটা গল্প শোনা, পরবর্তীতে এই গল্পটি আমি আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবেশন করেছি বা উপস্থাপন করেছি। আজকে এই গল্পটি আমি আবার আপনাদের সামনে শেয়ার করব। গল্পটি পুরোপুরি গল্প না, আবার বাস্তবও না, মানে এই দুইয়ের মাঝামাঝি বলা চলে। এক ভদ্রলোক ছিলেন, মানে যিনি একটি বড় একটি লার্জ একটি কোম্পানিতে একটি উচ্চপদস্থ পদে চাকুরি করতেন। তো তার এই চাকুরির সুবাদে ভদ্রলোককে মাঝে মধ্যেই ঢাকা থেকে চিটাগং যেতে হতো এবং বিভিন্ন কাজকর্ম সেরে আবার ঢাকায় চলে আসতেন, যেহেতু তার ঢাকায় অফিস ছিল। তো সেই প্রেক্ষিতে কোনো এক সময় ওই ভদ্রলোকের একটা কর্মশালা ছিল চিটাগং। তার ঢাকা থেকে চিটাগং যেতে হলো, অফিসের গাড়ি দিয়েই সে চিটাগং গেল। চিটাগং মানে ওই দিন শর্ত ছিল যে তাকে ওই দিনে আবার ব্যাক করতে হবে। তো চিটাগং যখন মিটিং ওরা করলো, মিটিং করতে করতে মিটিং শেষ হতে হতে রাত্র আনুমানিক 10টা, তথাপি তাকে ঢাকায় ব্যাক করতে হবে। যেহেতু ব্যাক করতে হবে, তড়িঘড়ি করে লোকটা গোছগাছ করে 10:30টার দিকে আবার গাড়ি দিয়ে রওনা করে দিল। তো আপনাদের বলে রাখি, ওই তখন আমি যে সালের কথা বলতেছি এটা আনুমানিক 1990 সালের দিকের কথা। তখন ঢাকা টু চিটাগং হাইওয়ে রুট যেটা ছিল, ওই ঢাকা টু হাইওয়ে চিটাগং রুটটা মানে এখন যেরকম দেখতেছেন যে এত ব্যস্ত, এত গাড়ি ঘোড়া, তখন এত ব্যস্ততা বা গাড়ি ঘোড়া কোনো কিছুই ছিল না। মূলত তখন এই হাইওয়ে রোড অনেক জায়গায় অনেকাংশে ফাঁকা থাকতো, প্রচুর ফাঁকা, আশেপাশে কোথাও বাড়িঘর থাকতো না, এরকম অবস্থা। তো 10:30টার সময় ভদ্রলোকের গাড়ি যখন ব্যাক করলো, ড্রাইভার গাড়ি স্টার্ট করলো, এভাবে প্রায় আনুমানিক 2 ঘন্টা থেকে বা 2.5 ঘন্টা এরকম গাড়িটা চলার পরে মানে ঢাকা টু চিটাগাং হাইওয়ে রোডের এমন একটা জায়গায় এসে গাড়িটা নষ্ট হলো। তখন বাজে প্রায় আনুমানিক 1:45 থেকে 1টা বাজে। এমন এক জায়গায় নষ্ট হলো যে যেখানে আশেপাশে কোনো দোকানপাট বা বাণিজ্যিক বিল্ডিং বা বিপণী বিতান কোনো কিছুই নেই, বরঞ্চ চতুর্দিক দিয়ে বাড়িঘর বা জনবসতি কোনো কিছু নেই। আবার এদিনের আবহাওয়াটাও ছিল মানে খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এরকম যে আকাশ মানে বারবার বিজলি চমকাচ্ছিল, আকাশ মানে বজ্রপাতও হচ্ছিল মাঝে মধ্যে, হ্যাঁ, এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। ঠিক এই মুহূর্তে গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে মানে ভদ্রলোক বিরক্তি অনুভব করলো, তথাপি কিচ্ছু করার নাই। ড্রাইভারকে বললো, আচ্ছা তুমি দেখো গাড়িটা ঠিক করো। এই বলে ভদ্রলোক গাড়িটা থেকে নামলো, নেমে একটা সিগারেট হাতে নিল, সিগারেটটা জ্বালালো, সিগারেটটা ফুঁকতে ফুঁকতে সে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে হাঁটতেছিল আর কি। একটু সামনে যে সিগারেটটা খাবে, হয়তো একটু প্রস্রাব করবে, ওরকম চিন্তা ভাবনা করতেছিল। তো তখন সে সিগারেটটা সামনে নিয়ে যাওয়ার পথে এই যে রাস্তার যে এই সাইড দিয়ে যে ঢালু জায়গা, এই ঢালু জায়গার দিকে মানে এই যে আকাশের যে বিজলি চমকাচ্ছে, ওই বিজলির আলোতে মানে সে দেখতে পেল যে ওইখানে দূরে রাস্তাটার মধ্যে কিছু একটা পড়ে আছে, ওরকম একটা মনে হলো, এবং মানুষের মতো কিছু একটা পড়ে আছে এরকম একটা মনে হলো। তো সে চিন্তা করলো কী ব্যাপার, এখানে কি পড়ে আছে এত রাতে। সে আরেকটু অগ্রসর হলো, অগ্রসর হয়ে সামনে যখন দেখলো যে না, এটা তো একটা মানুষের মতোই লাগে। তার পকেটে মানে একটা ছোট একটা পেন্সিল টর্চ লাইট ছিল, তখন এইরকম টর্চ লাইটের ব্যবহার সবাই করতো, সবার হাতেই থাকতো। তো ওই টর্চ লাইটটা সে বের করলো, বের করে সে সামনে আগালো। সামনে আগায় এই যে একটা যে জিনিসটা পড়ে আছে এটার 5-7 হাত দূরে থাকতেই সে থমকে দাঁড়ালো। থমকে দাঁড়ায় মনে হইলো না, এখানে তো এটা একটা মানুষ, একটা মহিলা পড়ে আছে। সে লাইটটা যখন জ্বালাতে যে গলাটার মধ্যে পড়ছে, দেখে গলাটা এইভাবে এইভাবে কাটা, রক্ত মানে বেয়ে বেয়ে রক্ত যাচ্ছে, মানে কি বিচ্ছিরি অবস্থা, মানে এবং মুখটা হা করা, জিহ্বাটা বের করা, দাঁতগুলা করে ভাসানো, মানে দেখে এই যে রাত্রের যে কন্ডিশন, যে আবহাওয়া, যে সব কিছু মিলে
যে কেউ মিনিমামের মানে একটা ভয়ঙ্কর অবস্থা ঘটে যেত। ওই ভদ্রলোকেরও মনে এত ভয় লাগছিল, কিন্তু ভদ্রলোক দেখে যে এই মহিলাটার গায়ে অনেক স্বর্ণালঙ্কার, এত স্বর্ণালঙ্কার যে আগাগোড়া স্বর্ণালঙ্কার পেঁচানো। সে ভাবলো যে কী ব্যাপার, মানে তার মনে একটা লোভ লালসা সৃষ্টি হয়ে গেল। সে এই ভদ্রমহিলার কাছে গেল, এই লাইটটা ধরে ধরে ভদ্রমহিলার হাত থেকে যত স্বর্ণালঙ্কার আছে, তারপর এই কপালের টিকলি যা আছে, মানে যাবতীয় অর্নামেন্ট, অনেক অর্নামেন্ট হবে, সবগুলো অর্নামেন্ট সে খুলে তার এই যে স্যুটের পকেটের মধ্যে সে রাখলো। রেখে যখন সে চলে আসবে, ঠিক মানে বুঝতে পারলো যে পিছন থেকে কে জানি টানতেছে, দেখে যে না, মহিলার একটা আঙ্গুল দিয়ে তার পকেটের মধ্যে আটকে গেছে। তো ভদ্রলোক এই মহিলার আঙ্গুলটা মানে যখন ছুটাতে যায় পকেট থেকে, আঙ্গুলটা ছুটাতে গিয়ে দেখে যে তার অনামিকায় এই জায়গায় একটা আংটি। সে দেখতে পারলো যে এটা একটা হীরার আংটি, এবং তার কাছে এটা এরকম, মানে সে যেহেতু একজন শিক্ষিত ভদ্রলোক, তার কাছে হিসাব করলো যে এই হীরার আংটির দাম, মানে যতগুলো অর্নামেন্টস সে কালেক্ট করছে ওগুলোর চেয়ে এই আংটিটার দাম বেশি। কিন্তু এই ভদ্রলোক এই আংটিটা এখন সে যে মানে টেনে টেনে বের করবে, টেনে টেনে বের করতে পারতেছে না। কারণ হলো যে এই মহিলাটার মিনিমাম আরও অনেকক্ষণ আগে তারে জবাই করে হত্যা করা হয়েছে, যে কারণে তার লাশটা একটু ফুলে গেছে, যে কারণে আংটিটা এখন আর আঙ্গুল থেকে বের করতে পারতেছিল না। ও তো করলো কি ভদ্রলোক, তার পকেটে একটা নেল কাটারও ছিল। তো ওই নেল কাটারটা সে নিল, নেল কাটারটা নিয়ে এই যে আঙ্গুলটা সে এই যে এইভাবে এইভাবে এখানে একবারে, নেল কাটার তো একটা আঙ্গুল কাটা সহজ নয়, মানে খুব ফিনিশিং করে কাটতে পারে নাই, মানে এরকম এবড়া তেবড়া হয়ে গেছে, ওরকমভাবে আঙ্গুলটা সে কাটলো, কেটে মানে এই আংটিটা সে বের করলো। বের করে সে আবার গাড়ির কাছে আসলো, দেখে যে না, ড্রাইভার এখনও কাজ করতেছে। সে চুপি চুপি মানে গাড়ি থেকে বসলো, বসার কিছুক্ষণ পরেই ড্রাইভার বললো স্যার গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সে বললো ওকে চালাও, মানে ড্রাইভার গাড়ি চালায় নিয়ে গেল। ভদ্রলোক ঢাকায় ব্যাক করলো। ব্যাক করার পরে তার যে এই যে অর্ধরাতের যে উদ্ধার করলো সোনা হীরার আংটি এগুলা বিক্রি করে সে নিজেই, এখন আর সে চাকুরি করে না, সে নিজেই একটা কোম্পানির মালিক। এভাবে দিন যায় রাত যায়, এভাবে অনেক দিন চলে গেল। ভদ্রলোকের এখন আর ওই ঘটনাটা বেশি একটা মনে পড়ে না, উম, মনে পড়ে না বললেই চলে। তো এইভাবে আনুমানিক আরও 10 বৎসর, এভাবে 10টা বৎসর পার হলো। সে আবার তার এরকম একটা কাজ পড়লো, আবার চিটাগং যেতে হবে। চিটাগংয়ে ওইরকম একটা দাপ্তরিক মিটিং, ওই দাপ্তরিক মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে মাস্ট। তো আবার এই যে সে তার গাড়ি নিয়ে, এবার নিজের গাড়ি নিয়ে, কিন্তু ড্রাইভার আগেরটাই, ড্রাইভারকে নিয়ে সে এই যে চিটাগাং গেল। চিটাগাং যাওয়ার পরে চিটাগাংয়ে সে মিটিং করলো, মিটিং টিটিং করে ওই চিটাগাং মিটিং করতে করতে রাত্র প্রায় এই যে 10:30 বেজে গেছে। এবং ওই দিনও মানে ওইরকম একটা অবস্থা সিচুয়েশান তৈরি হইলো যে যে কোনো কারণেই হোক তাকে মানে এই ঢাকায় ব্যাক করতে হবে, যেহেতু তার গাড়ি আছে, ঢাকায় ব্যাক করা কোনো বিষয় না। ড্রাইভারকে বললো চলো আমরা ব্যাক করব। তো তারা স্টার্ট করলো, স্টার্ট করার পরে এইরকম মানে ঘন্টা দেড়েক দুয়েক পরেই গাড়িটা আবার মানে ওই যে 10 বছর আগে যেরকম যে জায়গাতে নষ্ট হয়েছিল, ঠিক সেই জায়গাতে আইসা গাড়িটা নষ্ট হয়ে গেল। ড্রাইভার বলল স্যার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ গাড়িটা তো দেখতে হবে। তো ওই ভদ্রলোক জানালার পাশ দিয়ে চতুর্দিক দিয়ে মাথা ঘুরায় দেখে যে কিরি, এ তো দেখি সেই যে জায়গাটা অনেক আগের, যে এই 10 বছর আগে যে ঘটনা, ঠিক সেম জায়গাটা, এবং আবহাওয়াটাও ছিল একবারে অনুরূপ। ওই আগের যে আবহাওয়া ছিল ওরকম, মানে ঘুটঘুটে অন্ধকার চতুর্দিকে, সামান্য বৃষ্টি পড়তেছে, এই যে বিজলি চমকাইতেছে, মানে তারপরে হলো যে বজ্রপাত মাঝে মধ্যে, মানে গুরুম 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 করে বজ্র উম, পাত হচ্ছে। তো সেই অনুযায়ী ভদ্রলোকের শরীরটা মানে ঘামতেছিল, যে কি ব্যাপার, একবারে সেম টু সেম। সে আর গাড়িতে বসে থাকতে পারলো না, ভাবলো তাহলে আমি নামি। সে গাড়ি থেকে নামছে, নেমে আবার মানে পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা জ্বালায়া ফুঁকতেছে। ফুঁকে ফুঁকে মানে তার মধ্যে একটা ওই যে একটা সম্মোহনী শক্তি এসে তার মধ্যে ঢুকলো, মানে একটা সম্মোহন কাজ করতেছে। ভাবতেছে যে চোখটা বারবার ওই যেখানে মহিলাটার কাছ থেকে সে অর্নামেন্টসগুলো নিয়েছিল ওইখানে যাইতেছে। ওইখানে দেখে, দূর থেকে দেখে ওইখানে একটা ছোট্ট একটা চিলেকোঠার মতো ঘর। হ্যাঁ, এবং ওই চিলেকোঠাটার মতো ঘর, কিরে এখানে কে এরকমভাবে ঘর বানায় রাখবে। সে এমনিতেই হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বোধহয় 5-7 মিনিট সামনে আগাইছে। আগানোর পরে শুনতে পারে যে ঘরটা থেকে একটা রমণীর
চিৎকার বা একটা অট্র হাসির মতো চিৎকার, হা 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 হা, হাসতেছে হাসতেছে, এরকম একটা হাসির আওয়াজ আসতেছে তার কানে, তার বুকটা মানে এরকম মানে পানি শূন্য হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা যে কি ব্যাপার এত রাত্রে এখানে কোনো মহিলার হাসির আওয়াজ আসবে সে ভাবতে পারতেছে না। তথাপি মানে সে এই ঘরের দিকেই যাচ্ছে, মানে তার সে মানে মানুষ বলে না যে সম্মোহনী শক্তি বা এরকম কিছু হলে মানে অন্য কিছু ভুলে যায়, যে পিছনে ড্রাইভার আছে বা কে আছে, তার কাছে যাওয়া যেতে পারে, সব কিছু ভুলে গেছে, সে ওই দিকেই ঘরটার দিকেই যাওয়া শুরু করছে। হাঁটতে 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 দেখে তার মানে তৃষ্ণায় বুকটা ছটফট করতেছে, যে মানে তার পানি খাওয়া আবশ্যক। মানে ঘরের কাছে যত ঘরের কাছে যাইতেছে, ঘরের কাছে যাওয়ার সাথে সাথে ওই যে যে এই অট্র হাসিটা, মানে এটার সাউন্ডটা মানে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তথাপি সে ঘরের কাছে গিয়া মানে যাইতেই মানে ওই ঘরের ভিতর থেকে যে হাসির আওয়াজটা আসতেছিল, এই হাসির আওয়াজটা হঠাৎ করে থেমে গেছে। থেমে গেলে মানে ভদ্রলোক আবার থমকে গেছে, কিরে হাসিটা আবার থমকে গেল, মানে বন্ধ হয়ে গেল। তথাপি তার তো পানি খেতে হবে, মানে এত পানির তৃষ্ণা পাইছে। সে ঘরের দরজায়, দরজাটা আসলে এটা দরজা কাঠের দরজা না, এই যে বাঁশ দিয়ে যে চাটির দরজা ছিল, ওই চাটির দরজার মধ্যে সে টুকটুক করে বলতেছে, ঘরে কেউ আছেন, মানে সে কথা যে বলবে এরকম বলতে পারতেছে না, গলা শুকনা, এভাবে বলতেছে, ঘরে কেউ আছেন, আছেন, এইভাবে সে বলতেছে। হ্যাঁ, আমাকে এক গ্লাস পানি দিবেন? তো কিছুক্ষণ পরেই ঘরের দরজাটা আস্তে আস্তে মানে দেখা গেল যে ঘরের দরজাটা খুলতেছে। ঘরের দরজাটা খোলার পরে ঘর থেকে দরজা দিয়ে যে মহিলাটা বের হলো, মহিলাটার দিকে তাকিয়ে সে ছানা বাড়া চোখ, ছানা বাড়া অবস্থা, কিরে মহিলাটা তো দেখতে ওরকম দেখা যায়, এটা তো একটা অসম্ভব বিষয়, এটা তো 10 বছর আগে সে মৃত ছিল, এই মহিলা তো হতেই পারে না। কিন্তু তথাপি কোনো কারণেই একবারে তার কাছে মনে হয়েছে যে এটা অবিকল ওই মহিলা। কিন্তু তারপরেও তার মনে এই ধারণা যে এই মহিলা তো আসতে পারে না। তথাপি তার এই যে বুকে তৃষ্ণায় মানে এত তৃষ্ণা লাগছে যে মানে মহিলাটার কাছে বলতেছে, আমি আমি আমার শরীরটা তো মানে অনেক খারাপ লাগতেছে, আমাকে প্লিজ এক গ্লাস পানি দিবেন, এক গ্লাস পানি দিবেন? ওই মহিলা আবার ঘরের ভিতরে গেল, গিয়ে মানে এরকম একটা কাচের গ্লাস দিয়ে এইভাবে পানি নিয়ে আসতেছে, পানি নিয়ে এসে এই যেভাবে যখন কাচের গ্লাসটা দিয়ে এইভাবে পানি দেয়, ভদ্রলোক তাকায় দেখে, কিরে এই মহিলার তুই মাঝখানের এই আঙ্গুলটা এখানে কাটা, এই আঙ্গুলটা নাই। দেখে তো মানে কি পানি খাবে, মানে তার বুক তো মানে তৃষ্ণায় আরো মানে ফেটে যাইতেছে, কি ব্যাপার এই মহিলার আঙ্গুলটা কাটা, তারপরেও মানে তার পানি এখন প্রয়োজন। তথাপি সে পানিটা নিল, নিয়ে পানিটা মানে একবারে ডগডগ ডগডগ করে পানিটা শেষ করে ফেললো। পানিটা শেষ করে যখন মহিলাকে আবার গ্লাসটা দিল, মহিলা আবার হাত বাড়ায় গ্লাসটা নিতেছে, দেখে যে না আঙ্গুলটা তো সুস্পষ্ট ওই যে ওইরকম থেতরা বেতরা করে কাটা। তখন সে মহিলাটাকে জিজ্ঞেস করতেছে যে এই যে আপনার যে হাতের আঙ্গুলটা, এই আঙ্গুলটা আঙ্গুলটা কে কেটেছে? আঙ্গুলটা কে কেটেছে? ওই মহিলা তাড়াতাড়ি এই যে এইভাবে আঙ্গুল বের করে বলে, তুই